ভারতের পররাষ্ট্র সচিব বৈঠক করেছেন এবং সেখানে তারা সম্পর্কের জোরদারের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন। শামসুজ্জামান দুদু, আপনি নিঃসন্দেহে শুরু করবেন, সম্পর্কটা আসলে কতটা জোরালো হতে পারে এই বৈঠকের মধ্য দিয়ে? আমাদের নেতৃবৃন্দের সঙ্গে, সরকারের সঙ্গে, সচিবের সঙ্গে তিনি আলোচনা করবেন। এই বিষয়টি এখন আমাদের দেশে এবং ভারতে বর্তমান অবস্থার প্রেক্ষিতে খুবই আলোচনার একটি ঘটনা। আমি এবং আমার দল মনে করে সমতা ভিত্তিক, সমমর্যাদার, পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সম্পর্কে এগোনোর দরকার। আনব্যালেন্স যেটা ছিল গত 16 বছর ধরে, পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আমরা গত 52 বছর ধরে সেই কৃতজ্ঞতা এখনো বহন করি পার্শ্ববর্তী দেশে। কিন্তু মুক্তিযুদ্ধের ঘটনাটা ছিল গণতন্ত্র এবং স্বাধীনতা অর্জনের এক সাগর রক্তের বিনিময়। সেটার সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, এদেশের মুক্তিযোদ্ধা, এদেশের জনগণ, ঠিক তেমনি ভারতের মানুষ, আমাদের অনেক মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। সেটা গণতন্ত্র এবং স্বাধীনতার সপক্ষে তারা ভূমিকা রাখার কারণে তাদের প্রতি জাতি কৃতজ্ঞতা বোধ করে, এখনও কৃতজ্ঞ বোধ করে। কিন্তু গত 16 বছরের, অন্য সময়ের কথা বাদ দিলাম, গণতন্ত্র যখন কবরস্থ করছে একটি দল, একটি নেত্রী, তখন কিন্তু ওই নেত্রী এবং ওই দলকেই শুধুমাত্র তারা সমর্থন জুগিয়েছে। ইলেকশন হয় নাই 14 সালে, ইলেকশন হয় নাই 18 সালে, 24-এ তো হয় নাই। তারপরেও তাকে শুধু সমর্থন দেয়নি, প্রথম দৌড়িয়ে শেখ হাসিনার সামনে উপস্থিত হয়েছিলেন ভারতের রাষ্ট্রদূতই, তারপরে অন্যান্যরা উপস্থিত হয়েছিল। আমরা জানতাম বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিবেশী না, বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত, কিন্তু এখন সেখানকার যে নেতৃত্ব, সরকার, একটি নির্দিষ্ট ধর্ম আশ্রিত একটি দল, যেটি হচ্ছে বিজেপি, যারা সব কিছু বিবেচনা করে হিন্দুত্ব দিয়ে। এখানে এই ঘটনায় কিছু কিছু ঘটনার আমি অস্বীকার করছি না, যাক, এর আগে আরও এর থেকে বেশি ঘটনা ঘটেছে গত 16 বছরে। তখন ওই দেশটি কখনোই ওই সরকারকে চাপ প্রয়োগ করে নাই। কিন্তু আজকে যখন এই সরকারকে সমর্থন করার দরকার, আর যাকে আশ্রয় দিয়েছে সে তো হত্যাকারী, গণহত্যাকারী, লুটেরা, সীমাহীন লুটেরা। এই দুটি কথা আমার দেশ না, সারা বিশ্ব জানে। মানুষ তাকে ধাওয়া দিয়েছে, কোনো সরকার প্রধান, তারা এখানে হয় শহীদ হয়েছে, আর না হলে তারা পরবর্তী সময় এই দেশে বিচারের মুখোমুখি হয়েছে। কিন্তু এইভাবে পালিয়ে গেছে, এই ধরনের নজির গত অর্ধ শতাব্দীতে একটি পাওয়া যাবে না। আমাদের তো উত্তরণ ঘটলো, বা সেখান থেকে আমরা সামনের দিকে এগোবো। ভারত যেটা ভারত নিতে পারছে না, মানতে পারছে না জুলাই আগস্টের অভ্যুত্থান, যেটা আপনারা তিনজনই বললেন, সেই জায়গা থেকে এখন কি তাহলে ভারত মানতে চেষ্টা করছে? কারণ তারা বলছে জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান আমরা মনিটর করছি, তারা মনিটরিংয়ের মধ্য দিয়ে কি মানার চেষ্টা করছে কিনা? মানার কোনো কারণ নাই। ফ্রি অফ কস্ট, নামে মাত্র মূল্যে বন্দর, করিডোর এমন কি নাই যা তারা ব্যবহার করে নাই, বা তাদের স্বার্থের অনুকূলে যায় যেগুলো তারা সেটা দখল করে নাই। সব কিছু বললে মনে হবে যে এই দেশে কখনো মুক্তিযুদ্ধ হয়েছিল তাদের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে না। এমনকি এই ডিসেম্বরে যদি আপনি আলোচনার 71 মুক্তিযুদ্ধের সময় যে যান, আমাদের 30 লক্ষ মানুষ মরেছে, তারা আমাদের সহযোগিতা করতে গিয়ে একটা নির্দিষ্ট সংখ্যা, যা 15,000 না 13,000 কথা উল্লেখ করে, তাদের সেনাবাহিনীর সদস্য মারা গেছে শেষ মুহূর্তে এসে। কিন্তু মর্মান্তিক ঘটনা হচ্ছে, এই লড়াইটা ছিল আমাদের জাতিগোষ্ঠীর লড়াই, আমাদের দেশবাসীর লড়াই, এবং সেই লড়াইয়ের মধ্যে 30 লক্ষ মানুষ, যেটি কোনো সংখ্যার সঙ্গে তুলনা করা যায় না। অথচ সেই সংখ্যাটাও প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের একটা সংখ্যা আমাদের উপরে আগে বাড়ানোর একটা প্রবণতা কাজ করেছে। লক্ষণীয় আরেকটা মর্মান্তিক ঘটনা, সেটি হচ্ছে পাকিস্তান বাহিনী যখন পরাজিত আত্মসমর্পণ করবে, সে আত্মসমর্পণ কার কাছে করেছে? আমাদের যে প্রধান ছিলেন সর্বাধিনায়ক হিসাবে
জেনারেল ওসমানীকে সেখানে আনা হয় নাই, আসতে দেওয়া হয় নাই বলে ইতিহাসে খ্যাত। হয় কেন? এই কথাটা বলার কোনো সুযোগ ছিল না। এমনকি আমরা গত এই 52 বছরের মধ্যে দেখে এসছি 16ই ডিসেম্বরকে তারা বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসাবে পালন করে না, তারা বিজয় দিবস শেষে তাদের সেনাবাহিনীর বিজয় দিবস হিসেবে সেখানে পালন করে।